ইরান ইসরায়েল পাল্টাপাল্টি তুমুল হামলা, জাতিসংঘের আহ্বান উপেক্ষা, বিশ্ব অর্থনীতি আবারও হুমকিতে পড়ার শঙ্কা। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার প্রতিযোগিতা, ট্রেনের স্বস্তি, সড়ক মহাসড়কের ভোগান্তি, বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় 9 জন নিহত। পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁও সীমান্তে আরও অর্ধশত মানুষকে পুষিন, ভারতের আচরণ অমানবিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিবাদীরা এখনও ঐক্য নষ্টের চেষ্টায় লিপ্ত বলেছেন শামসুজ্জামান দুদু। ইউনুস তারেক আলোচনার বিষয়বস্তু প্রকাশের দাবি সাইফুল হকের। অর্থনীতির মন্দাভাবেও আবার বাড়ছে ব্যাংক আমানত, কমেছে ঋণের চাহিদা, ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী করার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলা আর সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলের মাটিতে 3 দফায় 1.5 শতাধিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক এই হামলায় 4 ইসরায়েলি নিহত এবং 40 জনের বেশি আহত হয়েছে। হামলার ভয়ে শুক্রবার রাতে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয় 78 জন, আহত ছাড়িয়ে গেছে 3 শতাধিক। উভয় পক্ষকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইরান ও ইসরায়েলকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শনিবার ভোর হওয়ার আগে প্রতিশোধমূলক এই হামলায় কমপক্ষে 1.5 শতাধিক মিসাইল ব্যবহার করে তেহরান। তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেনের শব্দে পালাতে থাকে মানুষ। 3 দফায় চালানো এই হামলায় অর্ধশতাধিক ইসরায়েলি হতাহত হয়েছে। ধ্বংস হয়েছে অনেক বহুতল ভবন। হামলার শঙ্কায় শুক্রবার রাতেই বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে বিন্দুমাত্র ছাড় নয়। মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরির নেপথ্যে থাকা ইসরায়েলকে আরও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইহুদিবাদী সরকার একটি গুরুতর ভুল করেছে। এই ভুলেই তাদের ধ্বংস ডেকে আনবে। ইরানের সশস্ত্র বাহিনী, অন্যান্য কর্মকর্তা এবং জনগণ আমাদের পাশে আছে। আমাদের ওপর হামলা করে ইসরায়েল একটি যুদ্ধের ডাক দিয়েছে। এই অপরাধের শাস্তি নেতানিয়াহু প্রশাসনকে ভোগ করতেই হবে। এর আগে শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের রাজধানী তেহরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়। ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ প্রায় 400 মানুষ হতাহত হয়। ইরানের মাটিতে ইসরায়েলের হামলার দায় নেয়নি যুক্তরাষ্ট্র, যদিও ইরানকে পরমাণু চুক্তির জন্য চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না করলে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন তিনি। এদিকে ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 10:45টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই সফরে প্রধান উপদেষ্টাকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে নির্বাচন প্রশ্নে সর্ববৃহৎ দলটির সাথে সরকারের তৈরি হওয়া দূরত্বের অবসান হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও 4 দিনের সফরে ব্যস্ততম সময় পার করেন প্রধান উপদেষ্টা। ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরেছে কর্মজীবী মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ। ট্রেনের ফিরতি যাত্রা নিয়ে যাত্রীদের স্বস্তি থাকলেও তীব্র যানজট আর ভোগান্তির অভিযোগ সড়কপথে যাত্রীদের। কর্মব্যস্ত রাজধানী ধীরে ধীরে ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঈদের লম্বা ছুটি শেষে রবিবার থেকে পুরোদমে শুরু হচ্ছে অফিস আদালত। তাই কাজে যোগ দিতে ঢাকায় ফিরতি মানুষের ভিড় নগরীর প্রবেশ পথগুলোতে।
কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। শনিবার যথাসময়ে প্রায় প্রতিটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ঈদ করে ঢাকায় আসা মানুষের পাশাপাশি গ্রামে যাওয়া মানুষের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এদিন ট্রেনের প্রতিটি বগি ছিল যাত্রীতে ঠাসা। অনলাইনে টিকিট কেটে গন্তব্যে যাতায়াতের সুবিধায় খুশি যাত্রীরা। ছুটি ছাড়া রেস্ট আমাদের বন্ধ করে আমরা নির্বিঘ্নে যাত্রী সেবা দিয়ে গেছি এবং কোনো ট্রেন তেমন একটা লেট হয় নাই এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারছে। ঈদের সময় আসার সময় আমাদের কোনো ভোগান্তি হয় না, কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হয় না, মানে আমরা নিরাপদই কমলাপুরে আসছি। আমি আজকে ঢাকা থেকে ছুটি শেষ হওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া চলে যাচ্ছি। ইনশাল্লাহ ছুটি শেষ হয়ে গেছে, আজকে চলে যাবো। আর টিকিট পেতে আমার জন্য খুব সহজ হয়েছে, আমার জন্য খুব ভালো হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমাদেরও অফিস শুরু হয়ে গেছে, আমরা রেগুলার অফিস করছি আজকে থেকেই। সকাল থেকেই রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে দেশের বিভিন্ন জেলার বাস থামছে। তবে যাত্রাপথে যমুনা ব্রিজের আগে যানজটের ভোগান্তির কথা জানান অনেকে। যমুনা ব্রিজের আগে প্রচণ্ড জ্যাম ছিল, গোবিন্দগঞ্জের আগেও জ্যাম ছিল। 13.5 ঘন্টা সময় লাগলো। পুরো সিরাজগঞ্জ ওখানে কিলোমিটারের পর কিলোমিটার জ্যাম। ঈদ খুব সুন্দর কাটছে, কিন্তু ফিরতি যাত্রায় অনেক বিলম্ব হইল। 18 ঘন্টার মতো সময় লাগলো আসতে। সবাই নিয়ে ভালোই কাটাইছি। ননদের বাড়ি গেছিলাম, বাড়িতে তো যাই হারিনি। আমি হচ্ছে আমার মা আছে বাসায়, আর আমার ভাইয়ের একটা বেবি হয়েছে ছোট, মূলত ওদেরকে দেখতে গেছি। এদিকে রাজধানীও তার চিরচেনা রূপে ফেরেনি। সড়কে নেই যানবাহনের চাপ, বেশ স্বাচ্ছন্দ্যেই চলাচল করছেন রাজধানীবাসী। এখনো বন্ধ রয়েছে বিভিন্ন মার্কেট ও দোকানপাট। রবিবার থেকে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা। রাজধানীও ফিরবে তার চেনা রূপে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ায় রাতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে ভোর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে ঢাকার দিকে গাড়িগুলোর চাপ আবারও বেড়েছে এবং উত্তরবঙ্গের দিকে গাড়িগুলো অনেকাংশে খালি যাচ্ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও ঢাকামুখী যানবাহনে চাপ বাড়ছে। তবে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। সড়কের সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে 5 জন, মুন্সিগঞ্জে পদ্মা সেতুতে 2 জন এবং ঝালকাঠিতে 2 জন নিহত হয়েছে। পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি ভোরে দিনাজপুরের ঘোটাঘাট এলাকায় পৌঁছালে ঘোড়াঘাটে নূরজাহানপুর এলাকায় অতিক্রমের সময় দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন 5 জন। এদিকে শুক্রবার রাত 11:15টায় মুন্সিগঞ্জের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু 2 নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস, প্রাইভেট কার ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশ্যে আসছিল। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালক ছাড়াও আরও 1 যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত শিশুসহ অন্তত 10 জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। অন্যদিকে ঝালকাঠির রাজাপুরের পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 2 জন। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ব অর্থনীতি আবারও হুমকির মুখে পড়বে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। 2 দেশের এই পরিস্থিতি সহসাই স্বাভাবিক হবার লক্ষণ দেখছে না তারা। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে, ইরান যদি এই যুদ্ধে টিকে থাকতে চায় তাহলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। আর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রেজাউল করিম রেজার মতে, এই যুদ্ধ থেকে যদি কেউ সরে না আসে তাহলে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি দেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে, যে ক্ষতির হাত থেকে বাঁচবে না পৃথিবীর কোনো দেশ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে শুক্রবারে হামলা চালায় ইসরায়েল। শনিবার এর জবাবে পাল্টা হামলা চালায় নিউক্লিয়ার সমৃদ্ধ দেশ ইরান। সেই থেকে দফায় দফায় চলছে নজিরবিহীন হামলা, পাল্টা হামলা। 2 দেশের এমন ক্ষেপণাস্ত্র হামলায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা, প্রাণ হারিয়েছেন পরমাণু বিজ্ঞানী সহ সামরিক ও বেসামরিক মানুষ।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। সহসাই এই যুদ্ধ না থামলে সারা বিশ্বে এর প্রভাব পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। নেতানিয়াহু মনে করে যে প্যালেস্তাইনরা যেই রেজিস্ট্যান্স দিচ্ছে বা হামাসের যেই সাপোর্ট বা হুতিজ, হিজবুল্লাহ, এগুলো সবগুলোই হচ্ছে ইরানের জন্য, এবং ইরান দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে। তাকে যদি একটা যুদ্ধের মধ্যে যদি আনা যায়, একটা আউটকাম হলো আমেরিকাকে আরও কাছে নিয়ে আসা। এটাকে থামানোর সম্ভাবনাটা মানে একেবারেই থামবে না, দ্যাটস ফর শিওর। যদি স্বাভাবিকভাবে থামে, কাইন্ড অফ কোল্ড ওয়ার টাইপ কিছু চলতে থাকবে। যেমন ধরেন ইকোনমিক ওয়ার হতে পারে, এখানে পলিটিক্যাল ওয়ার হতে পারে, রিজনাল ইনস্টেবিলিটি হতে পারে, প্রক্সি ওয়ার হতে পারে। ডাইরেক্ট ফুল স্কেল যুদ্ধ না হলেও এটা প্রক্সি ওয়ার টাইপ কিছু চলতেই থাকবে। ইরান কি ইসরায়েলি হামলার সমুচিত জবাব দিবে? বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলের পাশে থাকলেও ইরানের পাশে শক্তভাবে দাঁড়াবে আরব দেশগুলো। তাই সকল শক্তি বিবেচনায় ইরানের পতনের সম্ভাবনা তো নয়, বরং মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাওয়ার সম্ভাবনা দেখছেন তারা। ইরানে কিন্তু তাদের যে আপনার এয়ার ডিফেন্স সিস্টেমটা, এটা কিন্তু প্রমাণ করেছে দ্যাট ইজ স্ট্রং। কারণ গতকালকে আমরা ভিডিওতে দেখছি, আমরা কিন্তু এতদিন এটা জানতাম না যে ইরান বরং ইসরায়েলের এয়ার ডিফেন্সটাকে ভেঙে দিয়েছে, কিন্তু ইসরায়েল পারেনি ইরানের এয়ার ডিফেন্সটাকে ভাঙতে। সো এই দিক থেকে বিবেচনা করলে ইরানকে আসলে দুর্বল ভাবা যাবে না। ইরান যথেষ্ট শক্ত একটা অবস্থানে আছে। তো এই অবস্থায় আমার মনে হয় না যুদ্ধটা থামবে, এবং এটা পারমাণবিক অস্ত্র আমার মনে হয় ব্যবহার হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা স্থায়ী হলে আমি মনে করি ইউরোপ আমেরিকার ক্ষতি আরও বিশাল হবে। এমনিতেই ইউক্রেনের যুদ্ধে কিন্তু ইউরোপ অনেকটা ভেঙে পড়ার অবস্থায় চলে গেছে। আমরা প্রতিদিনই দেখি যে বিশাল বিশাল মিছিল কিন্তু সেখানে যাচ্ছে, মানুষ প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে ইত্যাদি। তো সেই জায়গায় আমাদেরও ক্ষতি হবে, কোনো সন্দেহ নেই, কারণ সাপ্লাই চেনের ক্ষতি হবে, তেলের দাম ওঠানামা করবে। তবে যুদ্ধের উস্কানি নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের যুদ্ধ বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব মোড়লরা উদ্যোগী হবেন, এমন প্রত্যাশার কথা জানান এই দুই বিশ্লেষক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে 12 বাংলাদেশি, 4 ভারতীয় নাগরিক সহ 16 জনকে, লালমনিরহাটে 12 জনকে এবং ঠাকুরগাঁয়ে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। পঞ্চগড়ের সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদাগাগস সীমান্ত দিয়ে শনিবার ভোরে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। এদিকে লালমনিরহাটে 2 উপজেলার 3 সীমান্ত দিয়ে আবারও 12 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, হাতিবান্ধার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ 3 জনকে পুশিন করলে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে একই উপজেলার পূর্ব ষাটডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অপর 3 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের। পাটগ্রাম শ্রীরামপুরের ঢাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে 6 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। বিজিবি ও সীমান্তের লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটা তারের বেড়ার ওপাশে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে 23 জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 4 জন পুরুষ, 12 জন নারী এবং 7 জন শিশু রয়েছে। এপিবিএনের কাছে মারণাস্ত্র থাকলেও পুলিশ আপাতত রাইফেল ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সেনাবাহিনীর মতো এপিবিএনেরও সম্মুখ যুদ্ধে অংশ নিতে হয়, তাই তাদের মারণাস্ত্র কিংবা ভারী অস্ত্র ব্যবহার করতে হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে সন্তোষজনক বলে দাবি করেন তিনি। প্রধান উপদেষ্টা যখনই নির্বাচনী সিদ্ধান্ত দেবেন তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের পুশিন অমানবিক বলে মন্তব্য করেন তিনি। পরে র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন স্যার? যেহেতু আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি আছি।
এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। এখন এদের রুল হচ্ছে ডিউরিং ইভেন যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে সবাই যুদ্ধ করবে, বাট একে কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে। এই জন্য তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্স। এখানেও পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারটা ডিফারেন্স। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা থাকলেও গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। ফ্যাসিবাদ নানা কায়দায় এটি বিঘ্নিত করতে চায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় শামসুজ্জামান দুদু বলেন, লন্ডনে শুক্রবারের বৈঠকের ফলাফলের দিকে সারা দেশ চেয়েছিল। একটি ফলপ্রসূ বৈঠকের জন্য তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানকে ধন্যবাদ জানান। দুদু বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এর পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে, জনগণ ভোটাধিকার ফিরে পেলে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। গত 15 বছর মানুষ ভোটই দিতে পারেনি। হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছে। প্রতিবেশী দেশ মুখে গণতন্ত্রের কথা বললেও এদেশে ফ্যাসিবাদ কায়েমে তারা ভূমিকা রেখেছে। বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, প্রতিটি দল এই নির্বাচন তারা চায়। কেউ একটু আগে চায়, কারো একটু পরে চায়, কিন্তু নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। ফ্যাসিবাদ নানানভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আলাদা পার্টি, আলাদা সংগঠন, আলাদা রাজনীতি, ভিন্নতা তো থাকতেই পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে। অনেকে এটা মেনে নিতে পারছে না। বিকালে গাজীপুরের ভবানীপুর এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ নির্বাচনের উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন রিজভী। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কিছু রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করেছেন। তারা 71 সালে দেশের বিরোধিতা করেছে, 91 সালে হাসিনার সাথে নির্বাচন করেছে। জামায়াতের রাজনীতি ভুলে ভরা। লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে যে আলাপ আলোচনা হয়েছে তা সকল রাজনৈতিক দল ও দেশবাসীর কাছে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পার্টির সমাবেশে তিনি এই আহ্বান জানান। সাইফুল হক বলেন, এ বৈঠকে সরকারের সাথে রাজনৈতিক দলের যে বিরোধ ছিল তা দূর হবে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়াতে রাজনৈতিক ময়দানের উত্তেজনা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন নিয়ে সরকারের নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। বলেন, সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে সেই পরিবেশ যেন থাকে। বলেন, জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে দ্রুত বিচার শেষ করতে হবে। আগামী জুন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরি করতে ও কমিশনের যাবতীয় কাজ শেষ করতে ঐক্যমত কমিশনের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আপনার উচিত হবে সকল রাজনৈতিক দলকে খোলামেলা আলাপ আলোচনার বিষয়টা প্রকাশ করবেন। দেশবাসীর কাছে আলাপ আলোচনা বোঝাপড়া কি আপনারা করলেন নিশ্চয় সেটা প্রকাশ করবেন। আপনারা যেটা অনুমান করা যায়, আপনারা তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে যাতে মর্যাদার সাথে সম্মানের সাথে আপনারা বিদায় নিতে পারেন। নির্বাচন পরবর্তী বোঝাপড়ার ব্যাপারও নিশ্চয়ই আপনারা আলাপ আলোচনা করেছেন। আপনাদের উচিত হবে সমস্ত বিষয়টা রাজনৈতিক দল এবং জনগণের কাছে খোলামেলা প্রকাশ করা। আবারও ব্যাংকের প্রতি আস্থা বাড়তে শুরু করেছে গ্রাহকদের। বাড়ছে আমানতের হারও। চলতি বছরের প্রথম 3 মাসেই ব্যাংক খাতে আমানত বেড়েছে 40,000 কোটি টাকা। তবে সে হারে বাড়েনি ঋণের হিসাব। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে মন্দা ভাব থাকায় উদ্যোক্তারা নতুন প্রকল্প নেওয়া কমিয়েছেন। ফলে ঋণের চাহিদা কমেছে। শুধু আমানত বাড়ালেও চলবে না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করারও তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিগত আওয়ামী সরকারের আমলে ব্যাংক খাতে বড় ধরনের অনিয়ম, ব্যাংক থেকে সুবিধাভোগীদের নিয়ম বহির্ভূত অর্থ কেলেঙ্কারি এবং বড় ধরনের তারল্য সংকটে আস্থার সংকট তৈরি হয় সাধারণ গ্রাহকদের মধ্যে, যার ফলে কমতে থাকে আমানতের হার। তবে পরিস্থিতি পাল্টেছে।
সুশাসনের সুবাতাস বইতে শুরু করেছে দেশের অর্থনীতির বৃহৎ চালিকা শক্তি ব্যাংক খাতে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায় গত 3 মাসে আমানত বেড়ে দাঁড়িয়েছে 19,23,505 কোটি টাকায়। গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে 3 মাসে আমানতের পরিমাণ ছিল 18,83,711 কোটি টাকা। সেই হিসাবে 3 মাসের ব্যবধানে আমানত বেড়েছে 2%-এরও বেশি। 1 বছরের ব্যবধানে ব্যাংক খাতে গ্রাহকের আমানত বেড়েছে 1,61,202 কোটি টাকা। আমানত বাড়ার পেছনে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং সরকারের নেয়া নতুন নতুন উদ্যোগের সফলতা বলছেন ব্যাংক খাত বিশ্লেষকরা। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে স্থিতিশীলতা ফিরে এসছে, যার ফলশ্রুতিতে সেই সময় থেকে আজকে অবধি প্রায় 40,000 কোটি টাকার মতো বেশি আমানত পড়ছে। আমানত বৃদ্ধি পেলেও হবে না, আমানত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার ব্যাংকের ঋণ প্রবাহ বাড়াতে হবে, কারণ প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিন্তু বাংলাদেশে একটা সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ঋণ বেড়েছে প্রায় 30,000 কোটি টাকা। গত জানুয়ারি থেকে মার্চের প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 17,12,618 কোটি টাকা। তবে তা আমানতের চেয়ে অনেক কম। এজন্য ব্যবসায়ীদের নতুন নতুন প্রকল্প না নেয়ার প্রবণতাকেই দুষছেন অর্থ বিশ্লেষকরা। এখানে ত্রিপক্ষীয় একটা চ্যালেঞ্জ রয়েছে। এখানে পলিসি রেট এবং আমানতকারীদের কাছ থেকে যেটা নিচ্ছেন, যে ডিপোজিট যে হারে প্রফিট দিবেন এবং যে হারে আপনি ঋণ প্রদান করবেন, এই তিনটাকে আবার সমন্বয় করতে হবে। তিনটাকে সমন্বয় না হলে ডিপোজিটারদের আস্থা ফিরে আসবে না, ডিপোজিটাররা বেশি ডিপোজিটও রাখবে না। শুধু আমানত যদি বেড়ে যায়, ঋণ প্রবাহ যদি সাথে সাথে সমানতালে না বাড়ে, তখন কিন্তু এটা আবার অর্থনীতির জন্য একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে মার্চে ব্যাংকগুলোর গ্রাহকের ঋণ হিসাব যেখানে বেড়েছে 5,15,421টি, সেখানে আমানত হিসাব বেড়েছে 24,59,289টি, তথা 5 গুণ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আবারও চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। গেল বছর পরিস্থিতি ভালো থাকলেও এবছর ফের লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় সারা দেশে 174টি নমুনা পরীক্ষা করা হয়, যার বিপরীতে শনাক্ত হয়েছে 15 জন। শুধু চলতি মাসে 13 দিনেই করোনা রোগী শনাক্ত হয়েছে 94 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদন। 2020 সালের শুরুর দিকে করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল গোটা বিশ্ববাসী। লণ্ডভণ্ড করে দিয়েছিল জনজীবন। ভয়াবহ সেই দুঃসময়ের 5 বছর যেতে না যেতে আবারও চোখ রাঙাচ্ছে কোভিড-19 করোনা ভাইরাস। পার্শ্ববর্তী দেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে আবারও দেখা দিচ্ছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট। বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণ বাড়ছে। গত 24 ঘন্টায় সারা দেশে 174টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 15 জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এপ্রিল মাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 23 জন। মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 86 জনে, আর জুন মাসে এখন পর্যন্ত দাঁড়িয়েছে 94 জন। অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনা শনাক্তের হার। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনস্বাস্থ্য মেনে চললে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। করোনা বেড়ে গেছে, কিন্তু খুব একটা বিপজ্জনক সেটা বলা যাবে না। কিন্তু বেশি যদি করোনা ছড়ায়, তাহলে যারা ঝুঁকিপূর্ণ মানুষ, তারা করোনা আক্রান্ত হলে তাদের শরীরের অবস্থা গুরুতর হতে পারে। সেজন্য আমাদেরকে যে করোনার যে স্বাস্থ্যবিধিগুলো তো আমরা জানি, সাবান দিয়ে হাত ধুতে হবে, জনসমক্ষে কফ থুতু ফেলা যাবে না, মাস্ক পরে যেখানে খুব বেশি ভিড় সেখানে যেতে হবে। সরকারের পক্ষ থেকে করণীয় হচ্ছে, সর্বপ্রথম হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে যেন মানুষ ঢুকলে সাবান দিয়ে হাত ধুয়ে ঢুকতে পারে সেই ব্যবস্থা রাখা। সংক্রমণ রোধে হাসপাতাল কিংবা জনস্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় পরীক্ষা কিটের মজুদের কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এটা এরকম একটি অবস্থা তৈরি করতে হবে, মানুষ যেন বোঝে তারা করোনায় আক্রান্ত হলে চিকিৎসা বা স্বাস্থ্যসেবায় অবহেলা হবে না। এটা দ্বিতীয়ত, মানুষকে একটু আত্মবিশ্বাস যোগানো, আর কতগুলো জায়গায় মেনে চলা। যেমন আমার ঠান্ডা সর্দি লাগলো, আমার উচিত বাসায় বসে থাকা, বাইরে না আসা। আসলেও যদি খুব বেশি প্রয়োজনে আসতে হয়, আমি মাস্ক ব্যবহার করব। সরকারের পক্ষ থেকে পরীক্ষা করার একটা ব্যবস্থা করা দরকার, দ্রুত কিট নিয়ে আসা দরকার, এবং সেটি বিনামূল্যে
সর্বত্রই ব্যবস্থাটাকে উন্মুক্ত করে দেওয়া উচিত, তাহলে কিন্তু একটা বড় কাজ হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ। ওই বছর মারা যান 7,559 জন। সবচেয়ে বেশি মারা যান 2021 সালে। ওই বছর 20,513 জনের মৃত্যু দেখে দেশবাসী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। বিমানবন্দর, রেল স্টেশনে সতর্কতার পাশাপাশি করোনা মোকাবেলায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এপ্রিল মাসে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এরপর নতুন করে এই বিভাগে কোনো করোনা রোগী শনাক্ত না হলেও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ও প্রস্তুতি। করোনার সতর্কতা হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার জন্য বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। একই সঙ্গে রাখা হয়েছে আইসোলেশন সেন্টার। এছাড়া রেলওয়ে স্টেশনেও নেওয়া হয়েছে সতর্কতামূলক কার্যক্রম। মুখে অবশ্যই মাস্ক ইউজ করার জন্য আমরা মাইকিং করতেছি। আমাদের এখানে স্টেশনের যাত্রীদের আমরা সচেতনতা করতেছি। এই নিয়ে আমাদের যারা ডিউটি করতেছে ওদেরকে আমরা বলতেছি যাতে করোনা বিধি সবাই মেনে চলে। করোনা ডেডিকেটেড শামসুদ্দিন আহমেদ হাসপাতালে রোগীদের বাড়তি চাপ মোকাবেলায় এরই মধ্যে 16টি আইসিইউ সহ নারী ও পুরুষদের জন্য 40টি বেডের ব্যবস্থা করা হয়েছে। আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউ ওয়ার্ড প্রস্তুত আছে। এখন শুধুমাত্র আমরা টেস্ট যদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা আসে, আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা স্যাম্পল কালেকশন সেগুলো আমরা শুরু করে দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত আছি। এদিকে সিলেটের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা মোকাবেলায় আলাদা ফ্লু কর্নারের ব্যবস্থা করা হয়েছে। ফ্লু কর্নার করবে, তার মানে যাদের সর্দি কাশি জ্বর গলা ব্যথা আছে তারা অন্যান্য রোগীদের সাথে মিশে গেলে কিন্তু সংক্রমণটা বেড়ে যাবে। এখানে ওনাদের রেজিস্ট্রেশন হবে আলাদা, টিকিট কাউন্টার হবে আলাদা এবং ওনাদের রিপোর্টিংটা হবে আলাদা, ওনাদের চিকিৎসা ব্যবস্থা আলাদা, ওনাদের যে ওষুধ দেওয়া হবে সেটাও আলাদা। এটা ফ্লু সেন্টার একটা ওয়ান স্টপ সার্ভিসের মতন করে আমাদের ডেপুটি ডিরেক্টরের নেতৃত্বে এই দায়িত্ব পালন করছেন। সিলেটে এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাফলংকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে এবং কাউকে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাউজুল কবির খান। শনিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলং ইসিএ এলাকা পরিদর্শন করে ফেরার পথে পাথর ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের সমর্থকরা দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন। এর আগে পরিবেশ ও জ্বালানি উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের নিয়ে জাফলংয়ের এসিএ এলাকা পরিদর্শন করেন। পরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। এই সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফলংকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। আর জ্বালানি উপদেষ্টা বলেন, পাথর উত্তোলন করতে দেওয়া হবে না এবং স্টোন ক্রাশার মেশিনগুলো এলাকায় থাকতে পারবে না। বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে এবং এই যে ক্রাশারগুলো এগুলো তো সর্বনাশ করে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলো কিন্তু এখানে সরাতে হবে। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে 1,08,00,000 টাকা ছিনতাই হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার সকাল 9টার দিকে ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এক পর্যায়ে ওই মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরা কয়েক ব্যক্তি বেরিয়ে নগদের টাকা ছিনিয়ে পালিয়ে যায়। আর নগদের ডিস্ট্রিবিউটরকে ফেলে যায় উত্তরা 17 নম্বর সেক্টরে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এই ঘটনায় দোষীদের ধরতে অনুসন্ধান চলছে। তারা 12 নম্বর রোড থেকে 13 নম্বর রোডের দিকে যখন রাইট টার্ন করেছে তখন আগের থেকেই ওখানে এই কালো একটা ভাইস মাইক্রো নিয়ে একরকম ওত পেতে থাকার মতো করে আসলেই রাইট টার্ন করার সাথে সাথে দুটো মাইক্রোটি গিয়ে তাদের গাড়ি দুটোকে ব্লক করে। ব্লক করলে গাড়ির থেকে
3 জন পোশাক পরিহিত মানে র্যাবের কোটি পরা র্যাব লেখা কোটি পরা লোক নেমে তাদের সাথে পিস্তলও ছিল। এরকম তারা থেকে তাদেরকে ব্লক করলে তারা ওই যে 4 জন ওরা মোটরসাইকেলে টাকা নিয়ে আসতেছিল, একজন আর ব্যাগে টাকা ছিল বা গাদে, সে দৌড় দেয়, তাকে ধরে। আর একজন 4 জন চারদিকে, একজন মোটরসাইকেলে টান দিয়ে সে অফিসে চলে গেছে, তার কাছে 1 লক্ষ টাকার মতো ছিল, তো সে চলে গেছে, অফিসটা কাছেই। আর 3 জনকে ওরা ধরে ওই গাড়িতে ওঠে, কালো মাইক্রোটিতে ওঠে, হাইস মাইক্রোটিতে উঠিয়ে নিয়ে তারা এই 17 নম্বর সেক্টরের দিকে গিয়ে ইসকন মন্দিরের কাছাকাছি জায়গায় ওদের 3 জনকে ফেলে দিয়ে তারা চলে যায়। তো ইনভেস্টিগেশন হচ্ছে। সব ব্যাংক খোলা নাই, আমরা একটা ব্যাংক খোলা পেয়েছিলাম, ওটা ব্যাংকে জমা দিলে আমি এই টাকাটা যখন আমি ব্যাংকে জমা দিব, ব্যাংকে জমা দিয়ে রিসিপ্টটা যখন আমি নগদকে দিব, তখন নগদ আমাকে ইমানি দিবে, ইমানি দিলে আমি এটা দোকানে যেয়ে আমি ওদের কাছ থেকে জিনিসটা সেল করবো। এটা হচ্ছে ঘটনা। তো ব্যাংক এবং সিআরএম করার জন্য টাকাটা নিয়ে আসা হয়েছিল, তখন আনার সময় রাস্তার ভিতরে এই জিনিসটা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি তুমুল হামলা, জাতিসংঘের আহ্বান উপেক্ষা, বিশ্ব অর্থনীতি আবারও হুমকিতে পড়ার শঙ্কা। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার প্রতিযোগিতা, ট্রেনের স্বস্তি, সড়ক মহাসড়কে ভোগান্তি, বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় 9 জন নিহত। পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও সীমান্তে আরও অর্ধশত মানুষকে পুশিন, ভারতের আচরণ অমানবিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিবাদীরা এখনো ঐক্য নষ্টের চেষ্টায় লিপ্ত বলেছেন শামসুজ্জামান দুদু। ইউনূস তারেক আলোচনার বিষয়বস্তু প্রকাশের দাবি সাইফুল হকের। অর্থনীতির মন্দা ভাবেও আবার বাড়ছে ব্যাংক আমানত, কমেছে ঋণের চাহিদা, ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী করার তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।